স্বাগত এখন দুপুরে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা আমি গালিব মিডিয়াজ। আজকে বিকাল ৩টার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। পুরো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা ৩১ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। গালিব, টানা 10 দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা এবং যেটি বলা হচ্ছে যে খুব দ্রুতই কিন্তু খুলছে না ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং এই যে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে সেই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে 31 জুলাইয়ের মধ্যে। এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। পেজের যেই আমার রিচটা, আমার ফলোয়ার ওখানে স্টাক হয়ে গেছে, আমার আগের মতো আর মেসেজ আসে না। এই মাসে আমরা 15 দিন পর্যন্ত বিজনেস করতে পেরেছি, তারপর বিজনেস অফ। লস আসলে পোষায় ওঠা সম্ভব না। ইন্টারনেটের জন্য আলাদা হাব দেওয়া হয়, এই হাব থেকেই ব্যবসায়ীরা পাবে এবং এটা ডাউন থাকবে না যেহেতু এটা ব্যবসা রিলেটেড করে। 8-9 ঘন্টা কাজ করলে 25 থেকে 30টা, আর এখন আজকে সকালে কাজে নামছি, এখন পর্যন্ত আমি 5টা অর্ডার ডেলিভারি করছি। অফলাইনেও প্রবলেম, অনলাইনেও প্রবলেম, আমরা কোনোভাবেই সার্ভিস পাচ্ছি না। দিন এনে দিন খাওয়া মানুষগুলো যখন 14 দিন টানা এভাবে সার্ভাইভ করে তখন তাদের পরিবারে এটি দারুণ একটি এফেক্ট পড়ে। গালিব, টানা 10 দিন তো মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিলই, সেই সাথে ব্রডব্যান্ডেরও কিন্তু ধীর গতি ছিল, যার কারণে ই কমার্সের 3.5 লাখ উদ্যোক্তা বিপাকে পড়েছিলেন। বরং শুধু ই কমার্স নয়, আপনি জানেন যে আমাদের এখন দেশে সবাই খাবার যখন অর্ডার করে সেখানে তারা খাবারের অ্যাপ ব্যবহার করে কিংবা অনলাইনে কোনো না কোনো একটা সাইটের মাধ্যমে তারা আসলে এই খাবার অর্ডার করে থাকে এবং সেখানে কিন্তু অনেক পরিবহন যারা খাবার ডেলিভারি দেন তারা কিন্তু জড়িত, পুরোপুরি তারা কিন্তু এখন পর্যন্ত কর্মহীন হয়ে রয়েছে। এ নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। তবে গালিব, শুরুতেই জানাতে চাই যে মোবাইল ইন্টারনেট সেবা খুলছে প্রায় 10 দিন পর এবং যেটি বলা হচ্ছে যে মোবাইল ইন্টারনেট যে 4G সেবা সেটিই চালু হচ্ছে এবং গ্রাহকদের যে এতদিন ক্ষতি হয়েছে সেই ক্ষতিটি আসলে পুষিয়ে নিতে অপারেটরদের সবাই 3 দিনের জন্য 5 GB করে ফ্রি পাচ্ছেন। মানে এর পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে, বিশেষ করে ফেসবুক, টিকটক, তাদেরকে 31 জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটা দেখে আসি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়ার জেরে গত 17 জুলাই মধ্যরাতে বন্ধ হয়ে যায় সব অপারেটরের 3G ও 4G নেটওয়ার্ক পরিষেবা। আর পরদিন সন্ধ্যা থেকে বন্ধ হয় ব্রডব্যান্ড সেবা। সে সময় মহাখালীতে 3টা ডাটা সেন্টার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 70% সার্ভার থাকে এই 3 ডেটা সেন্টারে। দেশের 34টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের IIEGর মধ্যে 18টি ডেটা এই 3টি ডেটা সেন্টার থেকে পরিচালিত হয়। 5 দিন বন্ধ থাকার পর গত 23 জুলাই সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড সেবা। পরদিন সারা দেশে ব্রডব্যান্ড সেবা চালু হলেও গতি থাকে ধীর। ইন্টারনেট না থাকায় ব্যবসা বাণিজ্য সহ সব খাতেই প্রভাব পড়ে। এমন প্রেক্ষাপটে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সঙ্গে বৈঠকে বসে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ ও বিটিআরসি। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সারা দেশে 4G নেটওয়ার্ক চালু হওয়ার কথা জানান। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করবো ইনশাল্লাহ এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5 GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 GB, আবার যার হয়তো 5 GB 7 ডে ছিল প্যাকেজ সেও 3 দিনের জন্য তারা 5 GB বোনাস পাবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি। কেপিআইগুলোতে কেবল ইন্টারনেট ছিল না। 3 দিন আমরা অধিকাংশ আমাদের কেন্দ্রগুলো বিশ্বের সাথে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়, কিন্তু 3 দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও আমাদের জরুরি সেবাগুলো, জরুরি কার্যক্রমগুলো, আন্তর্জাতিক যোগাযোগ আমরা রক্ষা করতে পারি।
এদিকে সহসায় স্বাভাবিক হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক সহ অন্য মাধ্যমগুলো। গুজব ছড়ানোর দায়ে এসব মাধ্যমের প্রতিনিধিদের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমরা গতকালকে পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। আমরা আসলে তো সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি। এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সব কিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না। এদিকে ভিপিএন ব্যবহার করছেন অনেকে। ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তায় যা ব্যবহার না করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গালিব, 2024 সালের ঠিক এই সময়টা এসে আমরা দেখতে পাই যে ই কমার্স ভিত্তিক যে উদ্যোক্তার সংখ্যা সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং বাড়ছে। এবং এই যে অনলাইন ভিত্তিক ই কমার্স ভিত্তিক যে উদ্যোক্তারা তারা কিন্তু এতদিন বিপাকে পড়েছেন। এই বিপাকে পড়ার কারণ যে এতদিন প্রায় 10 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল এবং ব্রডব্যান্ডের ধীর গতি ছিল, যার কারণে তাদের ব্যবসায় কিন্তু বেশ ধস নেমেছে। বর্ণা, একটু যদি পেছনে ফিরে যাই, আপনি দেখেন যে করোনার সময়ে যেভাবে ই কমার্স প্রতিষ্ঠানগুলো যেভাবে বেড়ে উঠেছিল এবং তাদের যে ব্যবসায় যেভাবে তারা সফল হয়ে উঠেছিল সেটার মূল বিষয়টি ছিল কিন্তু ইন্টারনেট সেবা তখন সচল ছিল। আর এবার যখন ইন্টারনেটটা পুরোপুরি বন্ধই হয়ে যায় তখন কিন্তু তাদের এই ব্যবসায় ধস নামে এবং বলাই চলে যে তারা খুব একটা ভালো নেই। এ নিয়ে তানজিলা খান মিমের একটি প্রতিবেদন রয়েছে। গত সপ্তাহে সারা দেশ জুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় এবং মোবাইল ইন্টারনেট এখনও পর্যন্ত চালু না হওয়ায় সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন ই কমার্স উদ্যোক্তারা। ভোক্তা এবং ডেলিভারি ম্যান দুই পক্ষের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কনভারসেশনটা হঠাৎ করে অফ হয়ে যাওয়াতে ফেসবুকের রিচ অনেক ডাউনে চলে গেছে। আমার পেজের যেই আমার রিচটা, আমার ফলোয়ার ওখানে স্টাক হয়ে গেছে, আমার আগের মতো আর মেসেজ আসে না। যে লাস্ট কাপল অফ ডেজ অলমোস্ট 7 ডে প্লাস আমাদের সম্পূর্ণভাবে আমরা ইন্টারনেটের বাইরে ছিলাম এবং এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করছে না। সো আমাদের সম্পূর্ণভাবে আমাদের বিজনেস স্টপ। সীমিত পরিসরে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বেশিরভাগ গ্রাহকই রয়েছেন এই সেবার বাইরে। এরকম পরিস্থিতিতে কি করে সেই ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠবেন সেই চিন্তার ভাঁজও উদ্যোক্তাদের কপালে। আমাদের ওয়ার্কারের স্যালারি আছে, আমার রেন্ট আছে, আমার সমস্ত খরচ, আমার ফ্যাক্টরির খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, সব কিছু আমাকে তো এগুলো পেমেন্ট করতে হবে। এই মাসে আমরা 15 দিন পর্যন্ত বিজনেস করতে পেরেছি, তারপর বিজনেস অফ। সো 15 দিনের অ্যামাউন্ট দিয়ে তো এত বড় লস আসলে পোষায় ওঠা সম্ভব না। ইকোনমিক্যাল দিক থেকে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি 1 সপ্তাহের বেশি সময়। আর আমরা নিজেরাও লাইভ করতে ভয় পাচ্ছি, কারণ মানুষ বুলির শিকার করছে আমাদেরকে। আর অন্য সব কিছুই ঠিক আছে, শুধু অনলাইন মার্কেটিংটাই আপাতত ঠিক নেই। ই কমার্স খাতে প্রতিদিন প্রায় 8 লাখের মতো পণ্য অর্ডারের পরিপ্রেক্ষিতে লেনদেন হতো আনুমানিক 100 কোটি টাকা। সেই মাধ্যম বন্ধ থাকায় ঝুঁকিতে পড়েছেন এ খাতে ব্যবসা করা প্রায় 3.5 লাখের মতো উদ্যোক্তা। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় সরকার এবং ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের সহায়তায় কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে যেতে পারে বলছেন উদ্যোক্তারা। ব্যবসায়ী যারা আছে তাদেরকে যদি আলাদা করে কোনোভাবে ইন্টারনেটের জন্য আলাদা হাব দেওয়া হয় বা একটা আইপি বিশেষ করে দেওয়া হয় যে এরা এই হাব থেকেই ব্যবসায়ীরা পাবে এবং এটা ডাউন থাকবে না, যেহেতু এটা ব্যবসা রিলেটেড করে। সো এটা একটা সলিউশন হতে পারে। ইকেবে এখানে অগ্রণী ভূমিকা রাখতে পারতো। সেই ভূমিকাটা কি হতে পারতো যে টোটাল আমাদের এই বিজনেসের যা ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের ই কমার্স বা ডিজিটাল ব্যবসা যারা করছেন তাদের একটা ক্ষতি বা লাভের একটা চিত্র তুলে ধরতে পারতেন। সেই বিষয়ে একটা প্রেস কনফারেন্স করা যেতে পারতো। হয় তবে এই বিষয়ে কথা বলতে চাইলে বেশ কয়েকবার ইক্যাবের সঙ্গে যোগাযোগ করলে ব্যস্ততার অজুহাতে তারা বিষয়টি এড়িয়ে যায়। অনলাইনে সাধারণত একটি পণ্য অর্ডার করার পর গ্রাহকের হাতে পৌঁছতে সময় লাগে 3 থেকে 5 দিন। কিন্তু সীমিত পরিসরে ইন্টারনেট সেবা এবং দেশে চলমান কারফিউ শিথিলের সময়টুকুতে একটি পণ্য গ্রাহকের হাতে পৌঁছতে ঠিক কতদিন নাগাদ সময় লাগতে পারে সে বিষয়ে নির্দিষ্ট জানেন না কোনো পক্ষই।
ই কমার্স ব্যবসায়ীদের এমন সংকটকালীন সময়ে ই ক্যাবকে পাশে চান তারা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি হবার আগেই বিকল্প পথ খোঁজারও তাগিদ অনুভব করছেন উদ্যোক্তারা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। গালিব, কর্মজীবী মানুষ সহ এখনকার সময়ের যে সাধারণ মানুষ আছেন তাদের কাছে অন্যতম হচ্ছে প্রিয় বা খুব সহজেই যেটি সহজলভ্য সেটিকে বলা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার পাওয়া, বা যারা খাবার পরিবহন করেন তারা কিন্তু আমরা যখন অর্ডার করি খাবার অনলাইনের মাধ্যমে তারা খুব দ্রুতই আমাদের কাছে খাবার পরিবহন করে নিয়ে আসেন। এর কারণে কিন্তু আমাদের যে ঝক্কি ঝামেলা পুহিয়ে রান্নাবান্না করা এবং পরিবারের সাথে একটি সময় কম দেওয়ার যে ব্যাপারটা সেটি কিন্তু অনেকটাই বলা যায় খুব স্বাভাবিকভাবে সমস্যার সমাধান হয়ে যায়। আমরা পরিবারের সদস্যদের বেশ ভালো সময় দিতে পারি এবং এই যে অফিস থেকে যাওয়ার পর খুব দ্রুতই একটি রেডি খাবার বা প্রস্তুত করা খাবার আমরা সামনে পাই। কিন্তু এই যে ইন্টারনেট সেবা বন্ধ ছিল এর কারণে কিন্তু আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এবং যেটি বলা যায় যে এই খাবার যারা পরিবহন করতেন বা রেস্টুরেন্টের ব্যবসা যারা করতেন তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। এটা খুব স্বাভাবিকভাবে আসলে বর্ণনা বোঝাই যাচ্ছে, যখন পর্যন্ত ইন্টারনেট যদি ঠিকভাবে সচল না হয়, স্বাভাবিক যে আগের যে ব্যাপারটা ছিল সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে এই ব্যবসায়ীরা যে পরিমাণে ক্ষতির মধ্যে আছেন সেটা কিন্তু আসলে বাড়তেই থাকবে। এখন ক্ষতি তারা কি করে পুষিয়ে উঠবেন এটাই সব থেকে বড় আসলে চিন্তার বিষয়। এ নিয়ে মাঝারি মনের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। সম্প্রতি আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গেল 17 জুলাই দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরদিন অর্থাৎ 18 জুলাই মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বিচ্ছিন্ন হয় ব্রডব্যান্ড সংযোগও। টানা 5 দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তবে এখনও অকার্যকর মোবাইল ডাটা। দীর্ঘ সময়ে ইন্টারনেট না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রায় সব খাত, যার মধ্যে রাইড সার্ভিস ও রেস্তোরাঁ ব্যবসাও অন্যতম। কারণ এই দুই খাতে মোবাইল অ্যাপেই বেশি সেবা নেন ব্যবহারকারীরা। এই যেমন রেস্তোরাঁয় কর্মরত যুবক ইয়াসিন আরাফাত কিছুক্ষণ পরপর ট্যাবে যাচাই করছেন অনলাইনে কোনো অর্ডার আসলো কিনা, তবে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও কোনো সাড়া পেলেন না তিনি। ইন্টারনেট সমস্যার বিরূপ প্রভাবে এমন সংকট বেশিরভাগ রেস্তোরাঁয়। এখন আমাদের অফলাইনেও প্রবলেম, অনলাইনেও প্রবলেম, আমরা কোনোভাবেই সার্ভিস পাচ্ছি না, আমাদের গেস্ট নেই বললেই চলে। ইন্টারনেটের কারণে যেমন আমরা ফুডপান্ডাও প্রায় অনেক ভালো একটা সেল দিতাম, তো এখন বর্তমানে সেটা হচ্ছে না। ম্যাক্সিমাম অ্যাপসগুলো এখন আর কাজ করতেছে না, যেহেতু মোবাইল ডাটা কাজ করে না, আর ব্রডব্যান্ডের অনেকটাই স্লো। মোবাইল সিমের ইন্টারনেটের ওপর নির্ভরশীল হওয়ায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া ডেলিভারি ম্যানরাও পড়েছেন বিপাকে। ক্রেতা ও রেস্তোরাঁগুলোর সাথে যুক্ত হতে ওয়াইফাই সংযোগের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। যেহেতু আপনার সিস্টেমে ঢুকতেছে না, ফোন দিয়ে ঢুকতেছে, অনেক দূরে যাইতে হইতেছে, রেস্টুরেন্ট ওয়াইফাই নিতে হচ্ছে। আমরা স্বাভাবিক সময়ে অর্ডার মানি মনে করেন আপনার 8-9 ঘন্টা কাজ করলে 25 থেকে 30টা, আর এখন আজকে সকালে কাজে নামছি, এখন পর্যন্ত আমি 5টা অর্ডার ডেলিভারি করছি। বর্তমান পরিস্থিতি দাঁড়াইছে আমরা কাজ করতে একদমই ব্যর্থ হয়ে যাচ্ছি, কারণ ইন্টারনেট ছাড়া তো ডেলিভারি করা কোনোভাবেই সম্ভব না। ভয়ে রেস্তোরাঁয় মানুষের উপস্থিতি কম আর ইন্টারনেট সমস্যায় অনলাইন ব্যবসায় ধীরগতি, দুয়ে মিলে দিন যত যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানালেন ব্যবসায়ীরা। 15 দিনে আপনার বিজনেসের জন্য এটা অনেক বড় একটা টাইম, তো এখন এটা ইমিডিয়েটলি যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে মানে আমরা এর বেশি লস আর কি নিতে গেলে আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম হয়ে যাবে। এদিকে শতভাগ মোবাইল অ্যাপে যোগাযোগ স্থাপন করে যাতায়াত করা রাইড সার্ভিস ব্যবহারকারীরাও পড়েছেন ইন্টারনেট সমস্যায়। এই সার্ভিসের অচল অবস্থায় বাড়ছে আর্থিক ক্ষতি। স্বাভাবিক সময়ের চেয়ে রাইড সার্ভিস নেওয়া মানুষের সংখ্যা কমেছে বলে জানান চালকরা, আর যাত্রীরা বলছেন অ্যাপ বন্ধ থাকায় দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সারাদিন যদি একটা বাইক অ্যাপসেও চালায় তাহলে আপনাদের খরচা দিয়ে ধরেন 1-1.5 হাজার টাকা ইনকাম হয়। এখন ইন্টারনেট নাই, সারাদিনে ধরেন 500 টাকা ইনকাম হয় না। আমাদের খুব শিগগির যদি ইন্টারনেটটা চালু করে দেয়, অ্যাপসটা চালু করে দেয়, সবার জন্য ভালো। অ্যাপসের মাধ্যমে যে যানগুলো ইউজ করি সেগুলো এখন আমরা পাচ্ছি না, হয়তো বা আমাদেরকে বার্গেন করতে হচ্ছে তাদের সাথে, এতে আমাদের সময় এবং আমরা যে শান্তিতে যে রাইডটা আমরা পেতাম সেটা হয়তো আমাদের বেশি ভাড়া দিয়ে নিতে হচ্ছে। অনলাইন মাধ্যমে রাইড সার্ভিস দেওয়া চালকদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের তথ্যমতে সারা দেশে ইন্টারনেট নির্ভর রাইড সার্ভিস দেন প্রায় 4 লাখ বাইকার, আর প্রাইভেট কারে এই সার্ভিস দেন 15,000 চালক। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা না থাকায় এই খাতে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতির দাবি সংগঠনটির। যারা মোটরসাইকেলে আছেন কিংবা ফুড পার্সেলে আছেন তারা যদি 1000 টাকা করে আর্ন করে, টোটাল ফিগারটা আমরা হিসেব করেছি এটি
602 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এখন আমাদের মতো দিন এনে দিন খাওয়া মানুষগুলো যখন 14 দিন টানা এভাবে সারভাইভ করে তখন তাদের পরিবারে এটি দারুণ একটি এফেক্ট পড়ে। চলমান পরিস্থিতিতে সবচেয়ে অসহায় অবস্থায় আছে রেস্তোরাঁ ও রাইড সার্ভিস নির্ভর ব্যক্তিরা। এসব খাত সচল রাখতে পুরোদমে ইন্টারনেট সেবা চালুর পাশাপাশি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। মাঝার ইমন, এখন, ঢাকা। গালিব, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ার কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানির যে বাণিজ্য সেখানে গতি ফিরেছে এবং যেটি বলা হচ্ছে যে ব্যবসায়ীরা যেন দ্রুত যে বাণিজ্য আমদানি রপ্তানির যে শুল্কায়ন ও পণ্য ডেলিভারি নিতে পারেন সেজন্য কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে কাস্টম হাউস। এদিকে ব্রডব্যান্ড থাকলেও সেখানে কিন্তু ইন্টারনেটের গতি স্লো, যে কারণে ডেলিভারি অর্ডার পেতে দেরি হচ্ছে এবং সেই সাথে এই গত কয়েকদিন বন্ধ থাকার কারণে এখন কিন্তু ডেলিভারি চাপটা অনেক বেশি। পণ্যের যে পরিবহন খরচ সেটি বেড়ে গেছে। এনে হাজিরা শুলের একটি প্রতিবেদন রয়েছে। টানা 4 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেনারের স্তূপ জমে। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, বেড়ে যায় জাহাজের গড় অবস্থানকাল। ইন্টারনেট বন্ধের কারণে সার্ভার অচল হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যের যে সংকট তৈরি হয়েছিল তা স্বাভাবিক হতে শুরু করেছে। এখন নিজ অফিসে বসেই অনলাইনে আমদানি রপ্তানি চালানের নথি দাখিল করতে পারছেন সিএনএফ এজেন্টরা। পুরোদমে চলছে পণ্য ডেলিভারি ও কন্টেনার ওঠানামা। তবে সার্ভার অচল হওয়ার পরে ম্যানুয়ালি যেসব জাহাজের নিবন্ধন ও কন্টেনার ইয়ার্ডে নামানো হয়েছে সেগুলো খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে। সেই সঙ্গে ইন্টারনেটের গতি কম থাকায় শিপিং ডেলিভারি অর্ডার পেতেও দেরি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি কার্যক্রম আগের মতোই সচল হয়েছে, তবে শিপিং এজেন্টগুলোর কিছু ল্যাকিংসের জন্য, দ্যাট মিনস হলো তারা আমাদেরকে ডিউ দেওয়ার জন্য নেটওয়ার্কিংয়ে তাদের সমস্যা বলে মনে করে, এই কারণে তারা ডিউ দিতে অনেকেই অপারগতা প্রকাশ করতেছে এবং ডিউ দিতে দেরি করছে, যার কারণে আমাদের অনেক পণ্য ডেলিভারি নিতে আমাদের সমস্যা হচ্ছে। এছাড়া পণ্য পরিবহন ভাড়া বেড়ে যাওয়া এবং নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারি নিতে না পারায় খরচ বেড়েছে আমদানি ও রপ্তানিকারকদের। ক্ষতি কমাতে পোর্ট ও শিপিং চার্জ মওকুফ চান সংশ্লিষ্টরা। সমস্যা হচ্ছে ঢাকা চিটাঙে ট্রান্সপোর্টের ভাড়া অত্যন্ত বেড়ে গেছে, যে কারণে এই আমদানিকারকরা সাফার করছে। তো এইটা একটা কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, যদিও এটা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট কতটুকু কন্ট্রোল করতে পারবে আমরা জানি না, কিন্তু এইটাতে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আগামী কয়েকদিনের মধ্যে বন্দরে কন্টেনার জট কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। শুক্রবারে আমরা প্রায় 3200 টিউজ ডেলিভারি দিচ্ছি এবং গতকালও প্রায় 3000-এর মতো কন্টেনার গেছে। এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি আগামী হয়তো 5-7 দিনের মধ্যেই আমাদের কন্টেনার আরও, এখন 41,000 টিউজ আছে আমরা আজকে পর্যন্ত, এটা হয়তো 32-33,000-এ নেমে চলে আসবে, যেটা অলওয়েজ যেটা থাকে। আগের সেই ফ্লো চলে এসছে, এখন সেরকম ওয়েটিংয়ে নাই, তবে আমাদের সবগুলা বাড়তেই এখন অকুপাইড। 54,000 টিউএস কন্টেনার ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে চট্টগ্রাম বন্দরে 41,000 টিউএস কন্টেনার আছে। বন্দরে জাহাজ থেকে পণ্য নামার পরে 4 দিন কোনো চার্জ বা ভাড়া দিতে হয় না। এরপর থেকে প্রথম 7 দিন কন্টেনার প্রতি $6 করে ভাড়া দিতে হয়, পরবর্তী 7 দিনে $12, এরপরে যতদিন কন্টেনার থাকবে গুনতে হবে $24, সেই সঙ্গে গুনতে হয় শিপিং ড্যামারেজও। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। সাম্প্রতিক সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবার সহ 34 জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সবার হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পাশে থাকবার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, সন্ত্রাসী ঘটনা কখনোই কাম্য নয়। সহিংসতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমি তো বুঝি আপনাদের ভেতরে, আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি, 6 বছর আসতে দেয়নি আমাকে।
তারপর যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা। সকালে গণভবনে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, স্পেনের রাষ্ট্রদূতের কাছে গত কয়েক দিনের ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ছাত্রদের কোটা আন্দোলনে জামাত শিবিরের সন্ত্রাসীরা অংশগ্রহণ করে, পরে তারাই আন্দোলনের নেতৃত্ব দেয় এবং দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সন্ত্রাসীরা মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী। এখন দুপুরের সময় হলো বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সড়কে যান চলাচল বেড়েছে, এ বিষয়ে রাজধানীর কাকরাইল থেকে আরো জানিয়েছেন সিফাত শাহরিয়ার। কারফিউ শিথিলের সময় 2 ঘন্টা বাড়ানো হয়েছে, যেটি সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ এই 11 ঘন্টা যানবাহন চলাচল। এবং যেহেতু অফিস আদালতও খোলা থাকবে, সেক্ষেত্রে এই 11 ঘন্টা মানুষ স্বাভাবিক যে চলাচল এবং কারফিউর যে শিথিলতা সেটি থাকবে। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি, সময় যত গড়িয়েছে দুপুরের দিকে এখন যেটি দেখছি যে যেই চাপ, গাড়ির চাপ, সেটি যানজটে পরিণত হয়েছে। এবং অনেকগুলো যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সে মোড়ে আমরা দেখছি যে দীর্ঘক্ষণ গাড়ির যে চাপ, সেখানে দীর্ঘক্ষণ যানবাহন অপেক্ষা করছে। এবং আমরা যেটি দেখছি যে আজকে যেহেতু সপ্তাহের কর্মদিবসের শুরুর দিন রবিবার, সেক্ষেত্রে আজকে একটু বেশি যেই কর্মব্যস্ততা সেটি দেখা যাচ্ছে। এবং আমরা সকাল থেকে অফিস পাড়াগুলোতেও ঘুরে দেখেছি, যেহেতু ব্যাংকিং যে কার্যক্রম সেটি আজকে 10টা থেকেই শুরু হয়েছে এবং যথারীতি 3টা পর্যন্ত চলবে। এবং ব্যাংকিং কার্যক্রম 1 ঘন্টা আগে নেওয়ার কারণে আমরা সকাল থেকে মানুষের যে আর্থিক সেবা খাতগুলো রয়েছে, সেই সেবা খাতগুলোর সামনে কিংবা সেই সেবা খাতগুলো মুখে বা মতিঝিল এবং এর আশপাশে যেই ব্যাংকগুলো রয়েছে কিংবা যেই আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে ভিড় দেখা গেছে। এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যে মোড়গুলোতে রয়েছে, সেখানে ট্রাফিক ব্যবস্থা তো জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, তাদের যেই জায়গাগুলোতে থাকার কথা ছিল, সেখানে আমরা দেখছি যে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সবশেষ। গালিব, পাহাড়ি শহর হিসাবে খ্যাত রাঙামাটি এখন পর্যটক খরায় ভুগছে এবং যেটি বলা হচ্ছে যে চলমান পরিস্থিতির কারণে প্রত্যাশা অনুযায়ী পর্যটক যেতে পারছেন না রাঙামাটি শহর, সাজেক এবং কাপ্তায়ে, যার কারণে পর্যটন নির্ভর যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলোতে ধস নেমেছে। খুব স্বাভাবিকভাবে আসলে মানুষজন যেতে পারছেন না। এই পুরো সময়টায় আসলে কারফিউ চলছে এবং ব্যবসায়ী যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন তাদের 1,20,00,000 টাকা খরচ, মানে ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটা দেখে আসি। পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি যেন মুগ্ধতার আরেক নাম প্রকৃতি প্রেমীদের কাছে। তাই সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণীয় রাঙামাটি।
কিন্তু চলমান অস্থিরতায় পর্যটক খরায় পড়েছে রাঙামাটি। রাঙামাটি শহরে 65টি হোটেল মোটেল ও 17টি ইকো রিসোর্ট, কাপ্তাই ও সাজেকে 132টি কটেজে পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীরা অলস সময় পার করছেন। একই সঙ্গে পর্যটক নির্ভর অন্যান্য ব্যবসা বাণিজ্য নেমেছে ধস। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমাদের খুবই ক্ষতি হচ্ছে এবং হোটেল শূন্য, পর্যটক নাই। গত কয়েকদিনের এই যে দেশের যে পরিস্থিতির কারণে আমাদের এখানে টুরিস্ট কম, বোট ভাড়া কম হচ্ছে। সারাদিনের একটা যেটা শুরুতে আপনার বনে হওয়ার কথা যেটা, ওটাও করতে পারতেছে না। গত 16 জুলাই থেকে পর্যটন ব্যবসায়ীদের দৈনিক 1,20,00,000 টাকার বেশি ক্ষতি হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন খাত প্রায় বলতে গেলে আমাদের লস, বিশাল লস আমাদের প্রায় দৈনিক। আমাদের রাঙামাটি, কাপ্তাই, সাজেক এগুলো পর্যটন বিভিন্ন খাত নিয়ে আমাদের প্রায় দৈনিক 1,20,30,00,000 টাকা করে আমাদের গচ্ছা যাচ্ছে। এই অবস্থায় সরকার দৈনিক 50,000 টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান পর্যটন কর্পোরেশনের এই ব্যবস্থাপক। গত সিচুয়েশনে আমাদের রাঙামাটি হলিডে কমপ্লেক্স পর্যটক শূন্য ছিল। বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়, গাড়ি চলাচল হয়, লোকজন অতিথিরা আসা শুরু করেছে। আশা রাখি আগামীতে আরও টুরিস্ট রাঙামাটিতে বেড়ে যাবে। আবাসিক হোটেল রিসোর্ট, খাবারের দোকান, পাহাড়িদের তৈরি টেক্সটাইল কাপড়, সড়ক ও নৌযান এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরেই মূলত রাঙামাটির পর্যটন খাত। সব মিলিয়ে 16 থেকে 26 জুলাই পর্যন্ত 13 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এখন দুপুরে সময় হলো আরো একটি বিরতির। ফিরবো একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। বগুড়ায় যত্রতত্র গড়ে উঠেছে পশু খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কারখানা, যার অধিকাংশ নেই সরকারি অনুমোদন। আবার যে কটির অনুমোদন রয়েছে এর মধ্যে অনেক কারখানায় নেই ল্যাবরেটরি, প্রাণী সম্পদ কর্মকর্তা এবং প্রশিক্ষিত জনবল। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে। দিন দিন গবাদি পশু এবং হাঁস মুরগি খাতে বিনিয়োগ বাড়ছে, তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। তবে খামার করতে গিয়ে নিম্নমানের ভিটামিন সমৃদ্ধ প্রিমিক্স খাবারে প্রতারিত হচ্ছেন সাধারণ খামারিরা। ঘটছে উৎপাদন বিপর্যয়। মানহীন এসব কারখানা এখন বগুড়ার অলিতে গলিতে। শহরতলি শাকপালা এলাকার একটি মার্কেটের পিছনে সেবা এন্টারপ্রাইজ নামের কারখানায় স্যাঁতস্যাঁতে ঘরে তৈরি হচ্ছে ভিটামিন, মিনারেল, ট্রেস এলিমেন্ট এবং অন্যান্য ফিড অ্যাডিটিউবের জটিল মিশ্রণ। তবে এখানে নেই ল্যাব, প্রাণী ডাক্তার। কোনো মতে প্যাকেটজাত করে বাজারে ছাড়া হচ্ছে। একই অবস্থা পাশের বেস্ট কেয়ার এগ্রো নামের অপর একটি কারখানায়। এখন টিভি ক্যামেরা দেখে এই কারখানার দরজা বন্ধ করে দিলেন কর্মচারীরা। গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রাম রামেশ্বরপুর। নকল ওষুধ তৈরি হচ্ছে এমন খবরে সেখানে গিয়ে দেখা গেল সাইনবোর্ড ঝুলানো একটি বাড়ি। ভিতরে ঢুকতেই ক্যামেরা দেখে ছোটাছুটি করতে থাকে কর্মচারীরা। পরে ছবি নিতে নিষেধ করে দরজা আটকে দেয়। এই ভিটামিনগুলো আমরা এই যে কেমিক্যালের দোকান থেকে সংগ্রহ করি। এটা আমাদের স্যার আছে, ওরা ডিওর অফিসের স্যার মাঝে মাঝে এসে দেখে। আমাদের 3টে করে প্রোডাক্ট, সাভারের যে আমাদের টেস্ট ইনস্টিটিউট আছে সেখান থেকে টেস্ট করে নিতে হয় যে আমাদের প্রোডাক্টের গুণগত মান কেমন। জেলাতে মান নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি কারখানা প্রিমিক্স প্রাণী খাদ্য তৈরি করলেও মানহীন ভেজাল কারখানা দৌড়াতে অসহায় তারা। কোনো কোনো প্রতিষ্ঠান 60 কমিশনে বাজারে তাদের পণ্য ছাড়ছে। যারা নিয়ম নীতি মানছেন না, সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে এদেরকে দেখভাল করে সঠিক ব্যবস্থাটা নিলে জাতি উপকৃত হবে বলে আমি মনে করি। জেলাতে 3 শতাধিক প্রিমিক্স কারখানা উৎপাদন চালাচ্ছে উল্লেখ করে পোল্ট্রি এবং গবাদি পশু মালিক সমিতির নেতারা জানান, ভেজাল খাদ্যে তারা সর্বশান্ত হচ্ছেন। কারখানা তদারকিতে উদাসীনতা দেখাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা।
যাদের অ্যান্টিবায়োটিক তৈরি করার মতো কোনো পারমিশন নাই, যে পারমিশনটা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও দিতে পারেন না, সেই অ্যান্টিবায়োটিকগুলোও কিন্তু এনারা তৈরি করতেছেন। এতে করে নিকট ভবিষ্যতেই আমাদের পোলট্রি সেক্টরে একটা বড় ধরনের বিপর্যয় নামবে বলে আমরা মনে করি। লেভেল চেঞ্জ হচ্ছে, তারপরে আপনার ডেট চলে যাচ্ছে, সেগুলোতে আবার ট্যাম্পারিং করে নতুনভাবে ডেট বসাচ্ছে। এভাবে আমরা দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু এটাকে ধরা কিংবা মনিটরিং করা এই জেলা প্রাণী সম্পদের কর্মকর্তারা কখনোই করেন না। গত বছর থেকে কারখানাগুলি উৎপাদিত পণ্যের 10 ভাগের মান নিয়ন্ত্রণ হলে অনুমতিপত্রের পুনর্নবায়ন করা যাবে এমন পরিপত্র জারি হয়েছে। তবে মানহীন প্রতিষ্ঠানে চিহ্নিত করে অভিযান পরিচালনার কথা জানান এই কর্মকর্তা। আমাদের কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেকটা ওষুধ কোম্পানি যেগুলো আছে, প্রিমিক্স কোম্পানি বলবো, এদেরকে আমরা নিয়ন্ত্রণে আনবো এবং যথাযোগ্য কোয়ালিটি রেখে তাদেরকে ব্যবসা করতে হবে। এটা প্রাণী সম্পদ বিভাগ ডেফিনেটলি দেখবে। গোখাদ্য এবং পোলট্রি খাবারের যে প্রিমিক্স কারখানাগুলো রয়েছে, এর নবায়ন করতে গেলে 10 ভাগ খাবার এবং প্রোডাক্ট তাদের ল্যাব টেস্টের আওতায় আনতে হয়। তবে বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিভাবে বাজারে ছাড়া হচ্ছে এর কোনো নির্দেশনা নাই প্রাণী সম্পদ বিভাগের। খামার মালিকরা চান বাজারে ছাড়ার আগে এসব প্রিমিক্স খাবারগুলো অবশ্যই ল্যাব টেস্টের আওতায় আনা হোক। বগুড়া থেকে মাজেদুর রহমান, এখন। এক সপ্তাহ বিরতির পর বসেছে রাজশাহীর সবচেয়ে বড় পশুর বাজার সিটি হাট। এতে যোগান বেড়েছে গরু মহিষের, তবে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রতি 5 থেকে 7 হাজার টাকা কমেছে পশুর দাম। এতে লোকসানে পড়েছেন গরুর ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানিয়েছেন রাকিবুল হাসান। রাজশাহীতে পশুর সবচেয়ে বড় বাজার রাজশাহী সিটি হাট, এবং সপ্তাহে 2 দিন এই হাটটি বসে থাকে। কারফিউ পরিস্থিতিতে গেলেও সপ্তাহে আসলে হাট খুব একটা বেশি জমজমাট হয়নি, এমনকি হাটে গরু যারা এনেছিলেন তারাই আবারও গরু ফেরত নিয়ে যায়। তবে চলতি সপ্তাহে দূরপাল্লার বাস কিছু স্বল্প পরিমাণ চলাচলের কারণে বাইরে থেকে ব্যাপারীদের আসার কারণে আসলে আজকে গরু আমদানি আমরা লক্ষ্য করছি বেশি। সে অনুযায়ী তারা যেটি বলছেন যে গেল হাটের তুলনায় আজকের হাটে আসলে আমদানি বেড়েছে, এবং সেই তুলনায় তারা অপেক্ষা করছেন যে ঠিক দুপুরের পর নাগাদ বাইরের ব্যাপারীরা যদি এখানে আসেন তাহলে বেচাকেনা শুরু হবে। তো সেই তুলনায় অন্যান্য দিনের থেকে আজকের যে আমদানির যে বেড়েছে সেই ক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু বাইরের ব্যাপারীরা আসার সম্ভাবনা হয়েছে, তারা বলছেন যে কম দামে রাজশাহীর সিটি হাট থেকে গরু কিনতে পারছেন, এবং অন্যান্য সময় যেটি 30 থেকে 35 হাজার টাকা মন প্রতি গরু কিনেছেন, আজকে কিন্তু সেই বাজারে কিন্তু আসলে দাম খানিকটা কমেছে। প্রায় 5 থেকে 6 হাজার টাকা মন বা গরু প্রতি আকার ভেদে দাম কমেছে, এবং এই কম দামের কারণটি তারা বলছেন যে আসলে ব্যাপারীর সংকট থাকার কারণে যে পরিমাণ আসলে সরবরাহ এখানে হয়েছে, যার কারণে আসলে এই গরুর দামটি কমে এসেছে। এবং এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে যারা গৃহস্থ রয়েছেন তারা বলছেন তারা খানিকটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল রাজশাহীর সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। এখন দুপুরের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। বিশ্বের মোট সম্পদের প্রায় অর্ধেক, মাত্র 1.5% প্রাপ্ত বয়স্কদের দখলে। 2024 সালের বিশ্ব সম্পদের প্রতিবেদন বলছে বিশ্বে $1 লাখ বেশি সম্পদ আছে প্রায় 6 কোটি মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি আছে যুক্তরাষ্ট্রে। 2028 সাল নাগাদ এই পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। বিশ্বে করের অব্যবস্থাপনা, কর ফাঁকি, বেতন বৈষম্য, সম্পদের অসম বন্টনের কারণে ধনী দরিদ্র বৈষম্য চলে আসছে যুগ যুগ ধরে। শীর্ষ অর্থনীতির জোট G7 আর উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট G20 কোটিপতিদের ওপর কর বাড়ানোর পদক্ষেপ নিলেও তা কার্যকর হয়নি। ফলশ্রুতিতে বিশ্বে আরও বাড়ছে এই বৈষম্য। ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট 2024 বলছে বিশ্বে 5 কোটি 80 লাখ বা 1.5% কোটিপতির দখলে আছে $213 লাখ কোটি। সবচেয়ে বেশি লাখপতি আছেন যুক্তরাষ্ট্রে, এর পরের অবস্থানে আছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান। 2028 সাল নাগাদ এই সংখ্যা আরও বাড়বে। 2022 সালের তুলনায় 2023 সালে সারা বিশ্বে বেড়েছে মোট সম্পদ।
বিশ্বের প্রায় অর্ধেক সম্পদ যেখানে 1.5% প্রাপ্তবয়স্ক মানুষের দখলে, সেখানে মাত্র $2.5 লাখ কোটি সম্পদের মালিকানা প্রায় 40% প্রাপ্তবয়স্কের কাছে। $56 লাখ কোটি মালিকানা 12.5% প্রাপ্তবয়স্কের দখলে। 2000 সাল থেকে 2023 সালের মধ্যে সারা বিশ্বে রেকর্ড বেড়েছে বিলিয়নিয়ারদের সংখ্যা। লাখপতি বেড়েছে কাতার, চীন, কাজাখস্তান, ভারত আর রাশিয়ায়। ইউবিএস বলছে গেল 15 বছরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 177% বেড়েছে সম্পদের পরিমাণ। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য আর আফ্রিকাতেও বেড়েছে লাখপতির সংখ্যা। যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের 38% লাখপতি। আয় ব্যয়ের এই বৈষম্য না কমলে বিশ্বে আরও বাড়বে ধনী দরিদ্রের ব্যবধান, এমনটাই বলছে ইউবিএস। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুর। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।